বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সাবজেক্টের নাম কম্পিউটার পেরিফেরালস। সাবজেক্ট কোড 66645। এটা চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট। আজকে এই সাবজেক্ট ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব, এই কম্পিউটার পেরিফেরালস সাবজেক্টের ষষ্ঠ অধ্যায়ে আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন অফ ইঙ্কজেট প্রিন্টার। আজকের এই আলোচনায় আমরা নিম্নের বিষয়গুলো জানার চেষ্টা করব। ইঙ্কজেট প্রিন্টার ও বাবল জেট প্রিন্টার কি, ইঙ্কজেট প্রিন্টারের বৈশিষ্ট্য, ইঙ্কজেট প্রিন্টারের বিভিন্ন অংশের নাম ও কাজ, ইঙ্কজেট প্রিন্টারের কার্যপদ্ধতি, ইঙ্কজেট প্রিন্টারের স্পেসিফিকেশন এবং ইঙ্কজেট প্রিন্টারের সুবিধা অসুবিধা সমূহ। ইঙ্কজেট প্রিন্টার, এই প্রিন্টারের প্রিন্টিং কাজ করার জন্য হাই স্পিড ইঙ্ক ড্রপ ব্যবহার করা হয়, আর এই ড্রপ তৈরি করার জন্য নজেল ব্যবহার করা হয়, যার পিছনে ক্রিস্টাল ড্রাইভার থাকে। নজেলের কম্পাঙ্কর ফলে ক্রিস্টাল ড্রাইভারের কম্পাঙ্কর ফলে নজেল দিয়ে খুব দ্রুত বা হাই স্পিড আকারে ড্রপ বেরিয়ে যায়। যে ড্রপগুলো বেরিয়ে যায় সেই ড্রপগুলো ডায়ামিটার 0.06 মিলিমিটার। দুটি ইঙ্ক ড্রপের মধ্যবর্তী দূরত্ব বা গ্যাপ থাকে 0.15 মিলিমিটার। ভালো প্রিন্ট করার জন্য এই প্রিন্টারের প্রতিটি ক্যারেক্টারের জন্য 10⁻³ অর্থাৎ 1000টি ড্রপ রিলিজ করে এবং প্রতি সেকেন্ডে 10⁵ ড্রপ রিলিজ করে, যার দ্বারা 100টি ক্যারেক্টার প্রিন্ট করা সম্ভব। অর্থাৎ ড্রপ স্প্রের মাধ্যমে মূলত এই ইঙ্কজেট প্রিন্টারটা প্রিন্টিং কাজ সম্পন্ন করে থাকে। আর এই ড্রপ স্প্রে করার জন্য আমরা যে নজেল ব্যবহার করে থাকি, সেই নজেলের পিছনে একটা ক্রিস্টাল ড্রাইভার লাগানো থাকে। বাবল জেট প্রিন্টার, এই প্রিন্টারের প্রিন্ট করার জন্য হাই স্পিড ইঙ্ক ড্রপ ব্যবহার করা হয়। তবে এই ড্রপ তৈরি করার জন্য ক্রিস্টাল ড্রাইভারের পরিবর্তে হেডের সাথে হিটার লাগানো থাকে, যার কালির সূক্ষ্ম কণাগুলিকে বাষ্পে পরিণত করে নজলের মধ্য দিয়ে বেরিয়ে এসে প্রিন্টিং কাজ সম্পন্ন করে। অর্থাৎ এখানে ড্রপ বের করার জন্য আমরা ইঙ্কজেট প্রিন্টারের ড্রপ বের করার জন্য আমরা ক্রিস্টাল ড্রাইভার ব্যবহার করে থাকি, যেটা 100 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাঁপানো হয়। আমি পরবর্তী স্লাইডে বিস্তারিত আলোচনা করব। আর বাবল জেট প্রিন্টারের প্রিন্টিং কাজ সম্পন্ন করার জন্য হেডের সাথে হিটার লাগানো থাকে, ফলে কালিটাকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করে নজল দিয়ে বেরিয়ে এসে প্রিন্টিং কাজ সম্পন্ন করে। এই হচ্ছে ইঙ্কজেট এবং বাবল জেট প্রিন্টারের মধ্যে মূল পার্থক্য। ইঙ্কজেট প্রিন্টারের বৈশিষ্ট্য সমূহ। এটি একটি নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার কি আমরা গত ক্লাসে জেনেছি। তারপরে বলি যে প্রিন্টারটা ধাক্কার মাধ্যমে বা আঘাতের মাধ্যমে প্রিন্ট করে থাকে তাকে বলা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। যেমন ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেইজি হুইল প্রিন্টার, চেইন প্রিন্টার, থার্মাল প্রিন্টার, এগুলো হচ্ছে আমাদের ইম্প্যাক্ট প্রিন্টার। আর ইঙ্কজেট প্রিন্টার কালি স্প্রের মাধ্যমে যেটা প্রিন্টিং কাজ সম্পন্ন করে তাকে বলা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার এসব হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ। এখানে প্রিন্ট করতে লিকুইড ইঙ্ক বা কালি ব্যবহার করা হয়। প্রতি সেকেন্ডে 100টি ক্যারেক্টার ছাপানো যায়। গতি ডট ম্যাট্রিক্স প্রিন্টের তুলনায় বেশি। প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো। গ্রাফিক্সের কাজ করা যায়। প্রিন্ট করার সময় কম শব্দ হয়। অ্যাকচুয়াল শব্দ হয় না এটা বললে ভুল হবে, কারণ প্রতিটি মেকানিক্যাল ডিভাইস যখন কাজ করে অবশ্যই কোনো না কোনো শব্দ তৈরি করে। প্রিন্টিং খরচ একটু বেশি, কারণ ইঙ্কজেট প্রিন্টারের জন্য আমরা যে ক্যালি ব্যবহার করি এটার দাম দেখা যাচ্ছে যে এটার দামের সাথে আর কিছু টাকা দেওয়া হয়, একটা নতুন ইঙ্কজেট প্রিন্টার হয়ে যায়। কিছু কিছু প্রিন্টার উভয়মুখী প্রিন্ট করতে পারে। এই হচ্ছে মূলত ইঙ্কজেট প্রিন্টারের বৈশিষ্ট্য সমূহ। এখন আমরা দেখব এক নজরে ইঙ্কজেট প্রিন্টারের বিভিন্ন অংশ। প্রিন্টার বডি, আমরা একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টারও দেখছি যে কোনো জিনিস স্থাপন করার জন্য একটা কেস লাগে বা একটা বডি লাগে, সেটা হচ্ছে এই যে আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি, এটা প্রিন্টারের বডি। মাদারবোর্ড, প্রতিটি ডিভাইসের একটা মেইন বোর্ড থাকে যেখান থেকে এর সাথে সংযুক্ত সকল ডিভাইসকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করে থাকে। কন্ট্রোল প্যানেল, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের সুইচ বা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর লিড থাকে এখানে। পাওয়ার সাপ্লাই ইউনিট, যেহেতু এটা ইলেকট্রনিক্স ডিভাইস এখানে অবশ্যই পাওয়ার সাপ্লাই ইউনিট থাকবে, যার মাধ্যমে এর সাথে সংযুক্ত বিভিন্ন প্রকার ডিভাইস, মাদারবোর্ড
মোটর এদেরকে পাওয়ার সরবরাহ বা ইলেকট্রিসিটি সরবরাহ করে থাকে। পাওয়ার ট্রান্সফার ইউনিট পাওয়ার সাপ্লাইয়ের মানে ভোল্টেজটাকে স্টেবল হাই বা লো করার জন্য পাওয়ার ট্রান্সফার ইউনিট ব্যবহার করা হয়ে থাকে। পেপার ফিড মোটর, ফিড মানে খাওয়ানো, অর্থাৎ প্রিন্টারে মানে পেপার প্রবেশ করানোর জন্য যে মোটরটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে পেপার ফিড মোটর। এটা ছবিতে দেখানোর চেষ্টা করছি পেপার ফিড মোটর। পেপার ফিড রোলার, যে রোলারের মাধ্যমে এই মোটরের মাধ্যমে যে রোলারটা ঘোরানো হয় তাকে বলা হচ্ছে পেপার ফিড রোলার, যে রোলারটা ঘোরানোর মাধ্যমে পেপারটাকে সে ফিড করে নেয়। হোম পজিশন সেন্সর, যেখান থেকে প্রিন্টিং কাজ শুরু করবে সেটা হচ্ছে হোম পজিশন সেন্সর। আমি পরবর্তী স্লাইডে প্রত্যেকটা অংশের বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। প্রিন্টিং হেড, যে হেডের মাধ্যমে প্রিন্টিং কাজ সম্পন্ন করবে। টাইমিং বেল্ট, হেডকে মুভমেন্ট করার জন্য, হেডকে সঠিক পজিশনে নিয়ে যাওয়ার জন্য যে বেল্ট ব্যবহার করা হয় এটা হচ্ছে টাইমিং বেল্ট। হেড পজিশন মোটর, টাইমিং বেল্টকে ঘোরানোর জন্য যে মোটরটা ব্যবহার করা হচ্ছে তাকে বলা হচ্ছে হেড পজিশন মোটর। ইঙ্ক ওভারফ্লো প্যাড, প্রিন্ট করার পরে যে কালিটা, অতিরিক্ত কালিটা যে প্যাড শোষণ করে নেয় বা যে প্যাডে পড়ে তাকে বলছে প্রিন্ট ওভারফ্লো প্যাড। এবং প্যারালাল ইন্টারফেস, ইন্টারফেস প্যারালাল বা সিরিয়াল যে কোনো ধরনের হতে পারে, অর্থাৎ কম্পিউটারের সাথে বা পিসির সাথে সংযোগ করার জন্য যে পোর্টটা ব্যবহার করে থাকি আমরা সেটাকে বলছে প্যারালাল ইন্টারফেস পোর্ট। এখন আমরা এসব অংশগুলোর সংক্ষিপ্ত বর্ণনায় যাব আমরা। প্রিন্টার বডি, এখানে প্রিন্টারের সকল উপাদান সমূহ সাজানো থাকে। এছাড়া প্রিন্টারের বডিতে পাওয়ার অন অফ সুইচ, ইন্ডিকেটর, লিড, পাওয়ার কানেকশন, ডাটা কানেকশন ইত্যাদি থাকে। অর্থাৎ প্রিন্টারের বডিটা হচ্ছে একটা কেস বা একটা কেসিং যার মধ্যে প্রিন্টিং মেকানিজমের যাবতীয় সকল উপাদান সমূহ মানে সাজানো থাকে। কন্ট্রোল প্যানেল, এর মাধ্যমে প্রিন্টারের ফাংশন ও অবজেক্ট সমূহ সিলেক্ট করা হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, যেমন প্রিন্টার অন করা বা অফ করা, যদি আমার প্রিন্টারের ভিতরে কাগজ আটকে যায় বা যদি আমার কাগজ বের করতে হয়, আমার যদি ভিতরে কার্টিজ লাগানো না থাকে, এই ধরনের ফাংশন সমূহ ইন্ডিকেট করার জন্য যে বোর্ডটা ব্যবহার করা থাকে তাকে বলা হচ্ছে কন্ট্রোল বোর্ড বা কন্ট্রোল প্যানেল। পাওয়ার সাপ্লাই ইউনিট, যেহেতু এটা ইলেকট্রনিক্স ডিভাইস সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা ইলেকট্রিসিটি সাপ্লাই বা সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। এটা মূলত এসি কে ডিসিতে রূপান্তর করে প্রিন্টারে বিভিন্ন অংশে পাওয়ার সরবরাহ করে থাকে। যেমন মাদারবোর্ড, বিভিন্ন ধরনের স্টেপার মোটর আছে, স্টেপার মোটর, এদেরকে মুভ করার জন্য এখান থেকে পাওয়ার সরবরাহ করা হয়ে থাকে। পাওয়ার ট্রান্সফার ইউনিট, এটি পাওয়ার সাপ্লাই ইউনিটে প্রয়োজনীয় হায়ার বা লোয়ার ভোল্টেজ সরবরাহ করে থাকে। অর্থাৎ পাওয়ার সাপ্লাই ইউনিটে আমার কখন কি ধরনের সাপ্লাই প্রয়োজন সেটা পাওয়ার ট্রান্সফার ইউনিটের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। যখন হায়ার সাপ্লাই প্রয়োজন হায়ার দিবে, যখন লোয়ার প্রয়োজন তখন লোয়ার সরবরাহ করবে। মাদারবোর্ড, প্রতিটি ডিভাইসের জন্য একটা মেইন বোর্ড থাকে যার সাথে ওই ডিভাইসের সকল মেকানিজম, আমরা যদি কম্পিউটার বলি, আমরা যদি স্মার্টফোন বলি বা আমরা যেই ইলেকট্রনিক্স ডিভাইসের কথাই বলি না কেন, প্রতিটি ডিভাইসের জন্য একটা মেইন বোর্ড থাকে, এটাকে বলা হচ্ছে এটার মাদারবোর্ড। এটি প্রিন্টারের প্রধান সার্কিট বোর্ড যা প্রিন্টারের সকল মেকানিজমকে নিয়ন্ত্রণ করে থাকে এবং বিভিন্ন কোম্পানির সমূহ মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। যেমন বিভিন্ন ধরনের স্টেপার মোটর, প্রিন্টিং হেড, এই ধরনের ডিভাইস, কন্ট্রোল বোর্ড ইউনিট, এই ডিভাইসগুলো আমাদের মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। স্টেপার মোটর, ইনজেক্ট প্রিন্টারে দুটি স্টেপার মোটর থাকে, একটি প্রিন্টিং হেডকে মুভ করানো এবং অপরটি পেপারকে ফিট করানোর জন্য। প্রিন্টিং কমান্ড দেওয়ার পরে মোটর দুটি অ্যাক্টিভ হয় এবং প্রিন্টিং কাজ সম্পন্ন করে। অর্থাৎ ইনজেক্ট প্রিন্টারে আমরা যে দুটো স্টেপার মোটর ব্যবহার করছি, একটা মোটর ব্যবহার করা হচ্ছে যে পেপারটাকে আমার ট্রে থেকে পেপার প্রিন্টারের মধ্যে ফিট করানো, ঢোকানো বা সঠিক পজিশনে নিয়ে আসার জন্য স্টেপার মোটর ব্যবহার করা হয়। আর প্রিন্টিং হেডকে মুভ করানোর জন্য, মানে লাইনের বাম দিক থেকে ডান দিকে মুভ করানোর জন্য আমাদের এই হেড মুভমেন্ট স্টেপার মোটর ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে প্রিন্টিং হেড, আমি এখানে ছবিতে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে প্রিন্টিং হেড। ইনজেক্ট প্রিন্টারের এই প্রিন্ট হেড সাহায্যে, ইনজেক্ট প্রিন্টারের এই প্রিন্ট হেডের সাহায্যে প্রয়োজনীয় ইঙ্ক সরবরাহ করে প্রিন্টিং কাজ সম্পন্ন করে থাকে। অর্থাৎ ইঙ্ক সাপ্লাই থেকে হেডের মাধ্যমে, মানে হেডের মাধ্যমে কালিটা আমাদের প্রিন্টিং পজিশনে সরবরাহ করার মাধ্যমে, এটা হতে পারে কাগজ বা কাপড় বা যেখানে আমরা প্রিন্ট করতে চাই সেই প্রিন্টিং সারফেসের মাধ্যমে উপরে সরবরাহ করা হয়ে থাকে।
টাইমিং বেল্ট, আমি এই ছবিটা আলোচনা একটু পরে আসছি। টাইমিং বেল্ট প্রিন্টিং হেডকে ফিক্সড অথবা কন্ট্রোল মোশনে মুভ করানোর জন্য টাইমিং বেল্ট ব্যবহার করা হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের প্রিন্টিং হেড, আর এটা হচ্ছে টাইমিং বেল্ট, যেটা আমি ছবিতে বড় করে দেখানোর চেষ্টা করছি। এর সাথে মোটর আছে। মূলত টাইমিং বেল্টের মাধ্যমে হেডটাকে সঠিক যে জায়গায় প্রিন্ট করা হবে সেই জায়গায় মুভ করানো হয়ে থাকে। সেন্সর প্রিন্টিং ইঙ্কজেট প্রিন্টারের সঠিকভাবে প্রিন্ট করার জন্য একাধিক সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর নাম হচ্ছে পেপার আউট সেন্সর, কাভার ওপেন সেন্সর, প্রিন্ট হেড পজিশন সেন্সর এবং হোম পজিশন সেন্সর। এসবের বর্ণনা আমি পরবর্তী স্লাইডে দেওয়ার চেষ্টা করছি। একটু আমরা দেখে নেই। আমি এখানে দেখানোর চেষ্টা করছি পেপার ট্রে, ড্রাইভার বেল্ট, যে বেল্টের মাধ্যমে হেডটাকে মুভ করানো হবে, ইঙ্ক কার্টিস, ইঙ্ক হেড ইত্যাদি। পেপার ফিড রোলার, যে রোলারের মাধ্যমে পেপারটাকে আমরা প্রিন্টারের মধ্যে প্রবেশ করায় বা ফিড করায় বা ইন করায় তাকে বলা হচ্ছে পেপার ফিড রোলার। এই রোলারের মাধ্যমে, এই রোলারের সাথে একটা মোটর আছে, স্টেপার মোটর আছে, যে মোটরটা ঘূর্ণনের মাধ্যমে আমরা পেপারটাকে প্রিন্টারের মধ্যে ইন করাই। পেপার পেপার ফিড মোটর, পেপার ফিড রোলারকে ঘোরানোর জন্য যে মোটরটা ব্যবহার করা হয়, এটি পেপার ফিড রোলারকে ঘোরানোর মাধ্যমে পেপার শিটকে প্রবেশ এবং বের করার কাজে ব্যবহার করা হয় থাকে। অর্থাৎ পেপার ফিড রোলারটাকে ঘোরানোর জন্য আমরা যে মোটরটা ব্যবহার করছি, আর রোলারটা ব্যবহার করছি পেপারটা প্রিন্টারের মধ্যে ইন এবং আউট করার জন্য, আর এই রোলারটাকে ঘোরানোর জন্য আমরা পেপার ফিড মোটর ব্যবহার করছি। ট্র্যাক্টর কন্টিনিউয়াস পেপার ফিড করানোর জন্য এটি ব্যবহার করা হয়। এটির মাধ্যমে 2000টি শিট পর্যন্ত কানেক্ট করা যায়। অর্থাৎ যখন আমার পেজটা একটা পেজ না হয়ে কন্টিনিউয়াস পেজ হয়, এটা মূলত ডট ম্যাট্রিক্স প্রিন্টারে বেশি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ইলেকট্রিক বিল বা এই ধরনের কাজে এটা ব্যবহার করা হয়। এই কাজে মূলত আমরা এই ট্র্যাক্টরটা ব্যবহার করে থাকি। হোম পজিশন সেন্সর প্রিন্ট হেড কোন জায়গা থেকে প্রিন্ট শুরু করবে তা নির্ধারণ করে। অর্থাৎ প্রিন্টার হেডকে সঠিক পজিশনে, সঠিক প্রিন্টিং পজিশনে নিয়ে আসার জন্য আমরা এই হোম পজিশন সেন্সর ব্যবহার করে থাকি। আমি সেন্সরের সিম্বলটা আগের স্লাইডে দেখানোর চেষ্টা করছি, একটু দেখো তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সেন্সর। ইঙ্ক ওভারফ্লো প্যাড প্রিন্ট করার সময় যে কালিটা আমাদের অতিরিক্ত কালি শোষণ করার জন্য আমরা এই প্যাডটা ব্যবহার করে থাকি। ইঙ্কজেট প্রিন্টারের কার্যপ্রণালী যখন বর্ণনা করবো তখন বুঝতে পারবা যে অতিরিক্ত কালিটা কিভাবে বের হয়। তো এখানে কালি শোষণ করার জন্য আমরা যে প্যাডটা ব্যবহার করছি, কারণ ইঙ্কজেট প্রিন্টারের নজেল দিয়ে কন্টিনিউয়াস পেপার কালি বের হতেই থাকে, আর কিছু কালি প্রিন্টিং এর জন্য আমাদের প্রিন্টিং সার্ফেসে চলে যায়, আর কিছু কালি আমাদের আনইউজড ইঙ্ক হিসাবে গুটারে চলে যায়। যে কালিটা গুটারে চলে যায় সেক্ষেত্রে কালিটা শোষণ করে নেওয়ার জন্য মূলত ইঙ্ক ওভারফ্লো প্যাড ব্যবহার করা হয়ে থাকে। হেড পজিশন মোটর, আমি এখানে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা মোটর, এটা হচ্ছে প্রিন্টিং হেড, এটা হচ্ছে টাইমিং বেল্ট, এটা হচ্ছে পজিশন ডিকোডার। অর্থাৎ প্রিন্ট হেডকে সামনে পিছনে মুভ করানোর জন্য প্রিন্ট হেড পজিশন মোটর ব্যবহার করা হয়। অর্থাৎ আমি যেখানে প্রিন্ট করতে চাই সেই সঠিক জায়গায় প্রিন্টটাকে মুভ করানোর জন্য মূলত একটা মোটর ব্যবহার করা, এটা একটা স্টেপার মোটর ব্যবহার করা হয়। এটা হচ্ছে মূলত হেড পজিশন মোটর। ইন্টারফেস পোর্ট কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ স্থাপন করার জন্য, ডাটা আদান প্রদান করার জন্য আমরা যে পোর্টটা ব্যবহার করে থাকি তাকে বলা হচ্ছে ইন্টারফেস পোর্ট। এটা হতে পারে প্যারালাল পোর্ট, এটা হতে পারে সিরিয়াল পোর্ট ইত্যাদি। দেখেন ছবিতে দেখানোর চেষ্টা করছি। ইঙ্কজেট প্রিন্টারের কার্য পদ্ধতি, একটা ইঙ্কজেট প্রিন্টার কিভাবে কাজ করে আগে আমি স্লাইডটা পড়ে নেই, তারপর আমি এটার বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ইঙ্কজেট প্রিন্টারে ইঙ্ক সাপ্লাই হতে পাম্পের মাধ্যমে নজলে ইঙ্ক সরবরাহ করা হয়। আমাদের ইঙ্ক সাপ্লাই, ফ্লুইড ইঙ্ক সাপ্লাই, এখান থেকে পাম্পের মাধ্যমে আমরা নজলে ইঙ্ক সাপ্লাই করছি। নজলের ঠিক পিছনে পিজু ক্রিস্টাল থাকে। এই যে নজল, তার ঠিক পিছনে একটি পিজু ক্রিস্টাল আছে, এবং এই পিজু ক্রিস্টালকে এক্সটার্নাল ক্রিস্টাল ড্রাইভারের মাধ্যমে 100 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাঁপানো হয়। এর পিছনে যে একটা যে ক্রিস্টালটা আছে সেই ক্রিস্টালটাকে এক্সটার্নাল ক্রিস্টাল ড্রাইভারের মাধ্যমে 100 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাঁপানো হয়। ফলে নজলের মুখ দিয়ে হাই স্পিড আকারে ইঙ্ক ড্রপ বের হতে থাকে। এই যে নজল
দেখতে পাচ্ছ তোমরা এর এই মুখ দিয়ে খুব দ্রুত গতিতে স্পিড দ্রুত গতিতে আমাদের ড্রপ আকারে ইঙ্ক ড্রপ বের হতে থাকে। যে ড্রপগুলা এই নজেল দিয়ে বের হয়, আমি শুরুতে যে সংজ্ঞা বলছি সেই জিনিসটা এখানে আছে। প্রতিটি ইঙ্ক ড্রপের ডায়ামিটার 0.06 মিলিমিটার এবং দুটি ইঙ্ক ড্রপের মধ্যবর্তী দূরত্ব 0.15 মিলিমিটার হয়ে থাকে। ভালো প্রিন্ট করার জন্য এই প্রিন্টার প্রতিটি ক্যারেক্টারের জন্য 10⁻³ ড্রপ রিলিজ করে এবং প্রতি সেকেন্ডে 10⁵ ড্রপ রিলিজ করে, যার দ্বারা 100টি ক্যারেক্টার প্রিন্ট করা সম্ভব। আমি মূলত এখানে আলোচনা করলাম যে পাম্প থেকে ইঙ্ক সাপ্লাই থেকে পাম্পের মাধ্যমে কিভাবে ড্রপটা বের হয়। এখন আমরা দেখব যে এর ড্রপ বের হওয়ার পরে এর পরবর্তী স্টেপে কি ঘটনা ঘটে। নজেলের মুখ দিয়ে হাই স্পিড আকারে বের হওয়া ইঙ্ক ড্রপ সমূহ চার্জ ইলেকট্রনের মধ্য দিয়ে যাওয়ার সময় চার্জিত হয়। চার্জ ইলেকট্রনের মধ্য দিয়ে যাওয়ার সময় চার্জিত হতে থাকে এবং চার্জ ইলেকট্রোডকে নিয়ন্ত্রণ করা হয় ক্যারেক্টার ডাটা দ্বারা। এই চার্জিত ড্রপ সমূহ ডিফ্লেকশন প্লেটের মধ্য দিয়ে গিয়ে প্রিন্ট সারফেসের উপরে পড়ে ডকুমেন্ট প্রিন্ট হতে থাকে। যে ড্রপ চার্জিত হয় না তা প্রিন্ট সারফেসে না গিয়ে আনইউজড ড্রপ হিসেবে গুটারের মধ্য দিয়ে রিজার্ভারে জমা হয়, যা পরবর্তীতে ফিল্টারের মধ্য দিয়ে ইঙ্ক সাপ্লাই চলে আসে। আমি একটি অ্যানিমেশন দেখব, তার আগে আমি একটু আগের স্লাইডে গিয়ে এটার বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। চার্জ ইলেকট্রোড নজেল দিয়ে যে ইঙ্ক ড্রপ বের হয়ে যাচ্ছে সেই ড্রপ সমূহকে আমরা চার্জ ইলেকট্রোডের মধ্য দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর এই চার্জ ইলেকট্রোডকে আমরা চার্জ ড্রাইভার দ্বারা নিয়ন্ত্রণ করি। আর এই চার্জ ড্রাইভারকে নিয়ন্ত্রণ করা হয় ক্যারেক্টার ডাটা দ্বারা, অর্থাৎ যে ক্যারেক্টার বা ডাটা আমরা প্রিন্ট করতে চাই সেটার দ্বারা আমরা চার্জ ড্রাইভারকে নিয়ন্ত্রণ করি। আর এই চার্জ ড্রাইভার দ্বারা চার্জ ইলেকট্রোডকে নিয়ন্ত্রণ করা হয়। এই চার্জ ইলেকট্রোডটা 0 থেকে 200 ভোল্ট পর্যন্ত চার্জিত হতে থাকে। অর্থাৎ যে ক্যারেক্টারটা যে ড্রপটা প্রিন্টিং সারফেসের উপরে গিয়ে পড়বে কেবল সেই ড্রপটা চার্জিত হয়। আর যেখানে কোনো ডাটা বা কোনো ক্যারেক্টার নেই সেক্ষেত্রে সেই ড্রপটা চার্জিত না হয়ে আমাদের সরাসরি বুটারের মধ্যে দিয়ে আনইউজড ইঙ্ক হিসাবে আমাদের ফিল্টারের মধ্য দিয়ে আমাদের মেইন ইঙ্ক সাপ্লাইয়ের মধ্যে চলে আসে। চার্জ ইলেকট্রোডের মধ্য দিয়ে যে ড্রপটা চার্জিত হবে সেই ড্রপটা দুইটা প্লেটের মধ্য দিয়ে আমাদের প্রিন্টিং সারফেসের উপরে গিয়ে পড়ে। একটা হচ্ছে হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট, আর হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট। এই প্লেট দুটোর মধ্য দিয়ে গিয়েই আমি যেখানে প্রিন্ট করতে চাই এই ড্রপগুলোকে সেই সঠিক পজিশনে ফেলানো হয়ে থাকে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি একটা নজেল কিভাবে কাজ করে। নজেলের পিছনে ঠিক পিজু ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। ইঙ্ক সাপ্লাই থেকে ইঙ্ক সরবরাহ পাম্পের মাধ্যমে আমরা নজলে ইঙ্ক দিচ্ছি। যখন এই ক্রিস্টালটাকে 100 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাঁপানো হয় তখন এই নজলের মুখ দিয়ে ড্রপ আকারে কালিটা বেরিয়ে আসে। আমি এই ইমেজের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে চার্জ ইলেকট্রোডের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে ড্রপগুলা প্রিন্টিং সারফেসের উপরে যাবে কেবল সেই ড্রপসমূহ চার্জিত হয়। আর যে ড্রপসমূহ চার্জিত হবে না সেই ড্রপসমূহ আনইউজড ইঙ্ক হিসাবে আমাদের একটু আগে আমরা যেটা দেখলাম যে আনইউজড ইঙ্ক হিসাবে এটা গুটারের মধ্য দিয়ে চলে যায়। একটু অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি যে একটা ইঙ্কজেট প্রিন্টারটা কিভাবে কাজ করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যখন আমার এখানে চার্জটা অ্যাক্টিভ থাকছে তখন যে ড্রপগুলো বেরিয়ে যাচ্ছে সেই ড্রপগুলো কালো হচ্ছে, আর যে ড্রপগুলো চার্জটা ইনঅ্যাক্টিভ অবস্থায় বের হচ্ছে সেই ড্রপগুলো আমাদের সবুজ থাকছে। আর একটু দেখার চেষ্টা করো, যে ড্রপগুলো চার্জিত হচ্ছে কেবল সেই ড্রপগুলো আমাদের প্রিন্টিং সারফেসে যাচ্ছে, আর যে ড্রপটা চার্জিত হচ্ছে না সেই ড্রপটা আনইউজড ইঙ্ক হিসেবে আমাদের গুটারে জমা হচ্ছে। আর এই চার্জ কন্ট্রোলটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের ক্যারেক্টার ডাটার মাধ্যমে। এটা হচ্ছে ডিফ্লেকশন প্লেট। দুইটা ডিফ্লেকশন প্লেট আছে। ড্রপ সমূহকে প্রিন্টিং সারফেসে সঠিক অবস্থায় ফেলানোর জন্য আমাদের এটা ব্যবহার করা হয়েছে। একটা ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট আর হচ্ছে হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট। আর যে কালিটা আমাদের প্রিন্ট এর কাজে ব্যবহার হচ্ছে না সেই কালিটা আমাদের আনইউজড ইঙ্ক হিসেবে গুটারে চলে আসছে, যা ফিল্টারের মাধ্যমে আমাদের মেইন যে ইঙ্ক সাপ্লাই সেখানে এসে জমা হচ্ছে। তো আরেকটু দেখার চেষ্টা করি আমরা
ক্রিস্টাল কম্পাঙ্কের ফলে, কারণ আমরা যে ক্রিস্টাল ড্রাইভার ব্যবহার করছি সেই 100 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাঁপার ফলে এটা কন্টিনিউয়াস এই নজেলের মধ্য দিয়ে ড্রপ বের হচ্ছে। ফলে ফলে কিছু ড্রপ আমাদের প্রিন্টিং এর কাজে ব্যবহার হচ্ছে, আর কিছু ড্রপ আনইউজড ইঙ্ক হিসাবে আমাদের গুটারে জমা হচ্ছে। এই হচ্ছে মূলত একটা ইঙ্কজেট প্রিন্টারের বেসিক ফাংশন বা মূল কার্যপ্রণালী। এখানে আরেকবার দেখানোর চেষ্টা করি। আমার একাধিকবার বলার অর্থই হচ্ছে এটা যে তোমরা আসলে বিষয়টা মুখস্থ নয়, বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে। আমি এখানে যে কয়েকটা পয়েন্ট ব্যবহার করছি, ইঙ্ক সাপ্লাই থেকে প্রেসারের মাধ্যমে আমরা কি করছি, এটা নজেলে দিচ্ছি। নজেল থেকে 2 নম্বর পজিশন নজেল থেকে এক্সটার্নাল ক্রিস্টাল ড্রাইভারের মাধ্যমে যখন কম্পাঙ্ক কাঁপানো হচ্ছে, তখন এর নজেলের মুখ দিয়ে আমাদের কন্টিনিউয়াস ড্রপ আকারে কালি হাই স্পিড কন্টিনিউয়াস ড্রপ আকারে কালিটা বেরিয়ে যাচ্ছে। 3 নাম্বার পজিশনে কি হচ্ছে, আমাদের ক্যারেক্টার ডাটা সাপেক্ষে কিছু ডট চার্জিত হচ্ছে আর কিছু ডট চার্জিত হচ্ছে না। এই যে কালো ড্রপগুলা, এটা হচ্ছে চার্জিত ড্রপ, আর যেটা নীল ড্রপ এটা হচ্ছে আমাদের নরমাল ড্রপ, যেটা চার্জিত হচ্ছে না। আর চার্জ হওয়া বা না হওয়া নির্ভর করবে আমাদের ক্যারেক্টার ডাটার উপরে। আর এখানে দুটো প্লেট ব্যবহার করছি আমরা 4 নম্বর পজিশনে, একটা হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট আর একটা হচ্ছে হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট। এই দুটো প্লেটের কাজ হচ্ছে এই যে ড্রপগুলা, চার্জিত ড্রপগুলাকে আমাদের প্রিন্টিং সারফেস, অর্থাৎ যে জায়গায় প্রিন্ট করব আমরা সেই জায়গার সঠিক পজিশনে ফেলানো। আরেকবার দেখার চেষ্টা করি। সঠিক পজিশনে ফেলানোর জন্য আমরা এই দুটো প্লেট ব্যবহার করছি। এটা হচ্ছে প্রিন্টিং সারফেস। আর 6 নাম্বার হচ্ছে গুটার, যেটার কাজ হচ্ছে যে কালিটা ব্যবহার হবে না সেটা আনইউজড ইঙ্ক হিসাবে আমাদের ফিল্টারের মাধ্যমে মেইন ইঙ্ক সাপ্লাই এসে জমা হবে। এখানে ঠিক একই জিনিস আরেকটা ইমেজের মাধ্যমে তোমাদের কনসেপ্টটা সঠিক হওয়ার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটা ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটা ইঙ্ক সাপ্লাই, তারপরে পাম্প, তারপরে নজেল মধ্য দিয়ে আমাদের ড্রপ আকারে কালি বেরিয়ে যাচ্ছে। এই বের হওয়া কালিটা একটা চার্জিং চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে বা চার্জ ইলেকট্রোডের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে এই ড্রপ সমূহ 0 থেকে 200 ভোল্ট দ্বারা চার্জিত হওয়ার সুযোগ আছে। আর এটা নির্ভর করবে আমি কি ধরনের ডাটা প্রিন্ট করতে চাই। যেমন আমার ক্যারেক্টার কালার লাইট হতে পারে, ব্রাইট হতে পারে, বা ডিপ হতে পারে, বিভিন্ন কালার হতে পারে, বিভিন্ন কালারের জন্য বিভিন্ন ধরনের কোড হয়ে থাকে। সেই অনুযায়ী আমাদের এই চার্জিং চ্যানেলের মাধ্যমে যাওয়ার সময় এই ড্রপ সমূহ চার্জিত হবে। তারপর দুটো ডিফ্লেকশন প্লেট আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট, একটা হচ্ছে হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট। সেই প্লেটের মাধ্যমে এই ড্রপ সমূহকে আমাদের প্রিন্টিং সারফেস, এটা হতে পারে কাগজ, এটা হতে পারে কাপড় বা হার্ড কোনো বস্তু যার উপর আমরা কোনো ডকুমেন্ট প্রিন্ট করব, তার উপরে এই দুটো প্লেটের মাধ্যমে সঠিক পজিশনে ফেলানো হয়। আর যে ড্রপটা চার্জিত হয় না সেই ড্রপটা আনইউজড ইঙ্ক হিসাবে গুটারের মাধ্যমে, গুটারের মুখ দিয়ে ফিল্টারের মধ্য দিয়ে আমাদের মেইন ইঙ্ক সাপ্লাই এসে জমা হয়। এই হচ্ছে মূলত একটা ইঙ্কজেট প্রিন্টারের কার্য পদ্ধতি বা কার্য প্রণালী। এখন আমরা দেখার চেষ্টা করি এই প্রিন্টারের সুবিধা এবং অসুবিধা সমূহ। অন্যান্য প্রিন্টারের তুলনায় গতি বেশি, যেমন ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেইজি হুইল প্রিন্টার, চেইন প্রিন্টার, এইসব প্রিন্টারের তুলনায় এই ইঙ্কজেট প্রিন্টারের গতি বেশি। প্রিন্টের সময় শব্দ হয় না বা কম শব্দ হয় না বললে ভুল হবে। যে কোনো মেকানিক্যাল ডিভাইস যখন চলে কোনো না কোনো শব্দ উৎপন্ন হয়। তবে ডট ম্যাট্রিক্স প্রিন্টার বা ডেইজি হুইল প্রিন্টার বা চেইন প্রিন্টার, এসব প্রিন্টারের তুলনায় শব্দ কম হয়। কালার প্রিন্ট করা যায়, আমরা এই প্রিন্টারে কালার প্রিন্ট করতে পারি। গ্রাফিক্সের কাজ করা যায়। প্রিন্টিং কোয়ালিটি অন্যান্য প্রিন্টারের তুলনায় বেশ ভালো। অন্যান্য প্রিন্টার বলতে বোঝাচ্ছি ডট ম্যাট্রিক্স, ইঙ্কজেট, ডেইজি হুইল ইত্যাদি বা থার্মাল, এসব প্রিন্টারের তুলনায় বেশ ভালো। প্রিন্টারের দাম তুলনামূলক কম। কিছু প্রিন্টার উভয়মুখী প্রিন্ট করতে পারে, অর্থাৎ একটা পেজের এক কমান্ডে সামনে পিছনে একটা 2 পৃষ্ঠা এটা প্রিন্ট করতে পারে। অসুবিধা সমূহ, প্রতিটা জিনিসের সুবিধা অসুবিধা দুটাই থাকে। প্রিন্ট করার সময় মাঝে মাঝে তালগোল পাকিয়ে ফেলে, প্রিন্টারের ব্যবহৃত কালি ব্যয়বহুল। তালগোল পাকিয়ে ফেলে বলতে দেখা যাচ্ছে যে এক কাগজ সঠিকভাবে মুভ না হওয়ার কারণে দেখা যাচ্ছে এক জায়গায় একটা লাইনে 2 বার প্রিন্ট করে ফেলছে। প্রিন্টারের ব্যবহৃত কালিটা বেশ ব্যয়বহুল, অর্থাৎ এখানে আমরা যে কালিটা ব্যবহার করে থাকি এই কালির যে দাম
এর সাথে যদি আর কিছু টাকা দেওয়া হয়, একটা নতুন ইঙ্কজেট প্রিন্টারই কিনা সম্ভব। কালি যেহেতু কালিটা ড্রপ আকারে ছড়িয়ে পড়ে যদি গুটারে আনইউজড ইঙ্কটা যদি আমাদের সঠিকভাবে গুটারে যেতে না পারে, সেক্ষেত্রে এই কালিটা পেজে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এই প্রিন্টার আরেকটা অসুবিধা হচ্ছে প্রিন্টারের নজল অনেক সময় বন্ধ হয়ে যায়, যেহেতু কালি বেরিয়ে যায়। নজলের মুখে যদি কালি শুকিয়ে যায়, দেখা যায় তখন আর কালি বের হতে পারে না, ফলে প্রিন্ট ইন্টারাপ্ট ঘটে এবং মাল্টিপল কপি করা যায় না, একাধিক কপি এখানে করা যায় না। এই হচ্ছে ইঙ্কজেট প্রিন্টারের সুবিধা অসুবিধা সমূহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের আলোচনায় ইঙ্কজেট প্রিন্টারের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তো বাড়ির কাজ, আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম মূলত সেই বিষয়গুলো তোমরা তোমাদের সেশনের খাতায় লিখে যখন ইনস্টিটিউট খুলবে তখন তোমাদের ক্লাস টিচারকে দেখানোর চেষ্টা করবা। আর ভিডিওটা অবশ্যই শুধু লেখা দেখে নয়, মানে ভিডিওটা শোনার চেষ্টা করবে, কারণ আমি ভিডিওতে একটু সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করছি, আর বিস্তারিত বর্ণনা আমি মুখে বলার চেষ্টা করছি। এই কারণে শুধু লেখা দেখেই নয়, তোমরা ভিডিওটা অবশ্যই শোনার চেষ্টা করবে। এই পরবর্তী ক্লাসে আলোচ্য বিষয় থাকবে সপ্তম অধ্যায় লেজার প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টারের মতো আমি লেজার প্রিন্টারের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর আমার ক্লাসের সময় ঠিক এই সোমবার, প্রতি সোমবার 12:30টায়, 12:30 থেকে। আর এই ভিডিওটা পুনরায় দেখতে তোমরা ভিজিট করো দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bd। আর এই ভিডিওটা আরো কি করে ভালো করা যায়, কি করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। জানলে আমার পরবর্তী লেকচার সময় সেইভাবে রেডি করতে সুবিধা হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি।